বন্ধুরা, তোমার মা বাবার কান্না সত্যি আর দেখাই যাচ্ছে না। তারা কি বলল তার মেয়ের সম্পর্কে? তার মেয়ে কত ডিগ্রি পেয়েছিল মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে। তার নামের পাশে যে ডিগ্রিটা বসানো ছিল সেই নামটা মুছে গিয়ে সেখানে অভয়া তিলোত্তমা নামে পরিচয় হয়েছে। আর সে টালির ঘরে থেকে কিভাবে তারা স্বপ্নটাকে একটু একটু করে পূরণ করেছিল সবটাই বলবো এই পুরোটা ভিডিওর মাধ্যমে। তোমরা সবটাই জানতে পারবে তিলোত্তমার মা আর বাবার কাছ থেকে তিনারা কি বলল। আরও একটা ভেরি ইম্পর্ট্যান্ট ভাইটাল কথা, তিলোত্তমার মা আর বাবা কেঁদে কেঁদে এক খুনির নাম বললো। তাহলে চলো সবাই শুনে নাও। তাহলে আমার সব গোছানো ছিল, তার মধ্যেই আমার দুর্গা বিসর্জন হয়ে গেল। আজকালকার দিনে ওর মতো একটা মেয়ে হয় না। কেন ওকে হারিয়ে ফেললাম, কেন ওকে রাখতে পারলাম না? কতবার তো শেষে মা মা বাপি বাপি বলে বাঁচাও বলে চিৎকার করেছে, আমরা তো শুনতেই পাইনি, কিছুই করতে পারিনি ওর জন্য। 9 তারিখের ফোনটা আমাদের একদম জীবনটাকে নষ্ট করে তছনছ করে দিয়েছে। আমরা এত বছর ধরে যা করেছিলাম সব গঙ্গার জলে ভেসে গেছে। ও এত 31 বছর বয়স অব্দি যে পরিশ্রম করে যা করেছিল সব সেই নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে। তিলোত্তমা, অভয়া এসব নাম, যে নামের পাশে ডিগ্রি বসানোর জন্য এত লড়াই, সেই নামটাই মুছে গেছে। তার আর কি বলবো, আমার সব গোছানো ছিল, তার মধ্যেই আমার দুর্গা বিসর্জন হয়ে। স্কুলে যখন উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল, প্রাইজ পেয়েছে, তখন তো বলেছে এগুলো। তখন আমরা টালির বাড়িতে থাকতাম, ও টালির ঘরে থেকেই ও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল। এবং স্কুলে যখন ও আমিই পড়াতাম ওকে, ক্লাস 8 অব্দি আমিই পড়িয়েছি। আমাদের অত সামর্থ্য ছিল না ওকে অত টিচার দেওয়ার। তার মধ্যেও ও যে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করবে তা আমরা ভাবতেই পারিনি। একটা মাত্র টিচারের কাছে ও তখন পড়তো। তারপরে 11-12 আমরা চেষ্টা করেছি এবং স্কুল থেকে বারবার ডেকে বলতেন যে ও সায়েন্স গ্রুপে এত ভালো, আপনারা খেয়াল রাখবেন। তখন 11-12 আমরা চেষ্টা করেছি, আর বাকিটা আমার মেয়ে প্রচণ্ড লড়াই করেছে। কি অভাবের সঙ্গে, কি সব কিছুর সঙ্গে। এই যে 31 বছর বয়স এসে চলে গেল, সে খুব শান্ত, খুব কোনোদিন ওকে আমার বকতে পড়াশোনা করার জন্য। গানও শিখতো, 9-এ উঠে ছেড়ে দিয়েছিল পড়াশোনার চাপের জন্যই, আর গান শিখতে যেত না। আঁকতো ভীষণ ভালো, হাতের লেখা নিজে থেকে আমি শেখাতাম। আর তারপরে ওর ইচ্ছা এক একদিনে 30টা লিখবো, তো 30টাই লিখতো, সেটা 29টা লিখলে হবে না। ও খুব শান্ত। আমার ননদের একটা মেয়ে ছিল, ওর থেকে 3 বছরের বড়। ওরা 2 বোন হাত ধরে বিকালে সারা পাড়া ঘুরে বেড়াতো। আর ও একটু ট দিয়ে কথা বলতো বলে যখন ছড়া টড়া বলতে সবাই ওকে খেপাতো, একটু ছড়া বল। আর সবাই সারা বিকালটা ওরা 2 বোন মিলে ঘুরে সন্ধ্যাবেলায় ঘুরে ফিরতো। একদম ছোটবেলায় যখন একটু হাত বুঝতে পারে। না, ছবি আমি অত ভালো আঁকতে পারি না, এত সুন্দর আঁকতে পারে। আলপনা আমি দিতে পারি না, এত সুন্দর পারতো। ছোটবেলায় মেয়েরা সাধারণত বাবা ভক্ত হয়, ও কার বেশি নামটা ছিল আপনার নাকি? আমার কাছে সবকিছু, কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসতো। কি বকাবকি করতো বেশি, বাপি এটা করবে না, ওটা করবে না। আমাদের দুজনকেই ভীষণ ভালোবাসতো। এখানে দেখো চেম্বার করতো, যেখানে গরিব মানুষকে বিনামূল্যে। হ্যাঁ, এমনকি কোভিডের সময় নিজে 3বার কোভিড হয়েছে, খাওয়া দাওয়া ভুলেও পেশেন্ট দেখতো। এখানে একটা সেফম হয়েছিল, সেটা কথা বলে আমরা সেখানে যত পেশেন্ট থাকতো ওই দেখতো সব। যখন ও বাইরে কাজে যেত তখন কি ও আপনাকে ফোন করতো? অনেকবার ফোন করতো। হ্যাঁ, একদম। বাপি খেয়েছে কিনা রাতে, মা কোনো টেনশনই না তো। রাতের 11টা-15তে আমাকে ফোন করে বললো, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কোনো টেনশন নেই, আমার খাবার এসে গেছে, আমি খেয়ে নিচ্ছি। নিরামিষ
রান্নাই আর ডিম ভীষণ পছন্দ করতো খেতে, ডিমের পোস্ট, ডিমের অমলেট, ডিমের সব জিনিসই বেশি ভালোবাসতো। আর নিরামিষ পনির, তারপর কচু শাক, মোচা, এগুলো ভীষণ ভালোবাসতো। একসঙ্গে ঘুরতে যাওয়ার মানে হয়েছে, কখনো সুযোগ হয়েছে? হ্যাঁ, ঘুরতে গেছি। মাধ্যমিক পাশের পরে আমরা গ্যাংটক, দার্জিলিং ওগুলো গেছিলাম। তারপরে একবার কাশ্মীর গেছিলাম, আমরা ঘুরতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমরা ফ্লাইটে করে বাড়ি ফিরে এসেছিলাম, আমরা ঘুরতে পারিনি সেভাবে। মেয়ে বড় হয়ে গেলে মায়ের সাথে কিছুটা মত পার্থক্য হয়, তখন বাবা অনেক বেশি বন্ধু হয়ে যায়, তখন আপনার সাথে এরকম হয়েছে নাকি? না, আপনারই বরাবর আমারই বন্ধু, ওর বাবার সঙ্গেই বরং ঝগড়া হয়, আমার সঙ্গে ঝগড়া হয় হতো না কোনোদিনও। সব কিছু আমাকেই শেয়ার করতো, কলেজে সারাদিন কি হলো, কি পেশেন্ট দেখলো, সব আমার কাছেই বলতো। হেল্পই করতো বাবাকে, হেল্প করতো। আর কি হয়ে গেল এটাও বুঝতে পারছি না। মানে ওই 9 তারিখের ফোনটা আমাদের একদম জীবনটাকে নষ্ট করে তছনছ করে দিয়েছে একদম। বাড়িতে দুর্গাপুজো, দুদিন পরে দুর্গাপুজো, আমার বাড়িতে তো আর কোনোদিন আলো জ্বলবে না, মেয়েটাও আর ভেবে না কোনোদিন। সেদিন যে কেন ডিউটি বেরোলো, সেদিন আমাদের এক বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমার ননদের বাড়ি। কত বলছিল, তো নিজে না খেয়ে পেশেন্ট দেখতো, নিজের দিকে তাকাতো না। আমি বলতাম, তুই যদি নিজে ভালো না থাকিস, লোককে কিভাবে সুস্থ করবি? ও পেশেন্ট না দেখলে থাকতে। এখন তো আরো কষ্ট পাচ্ছে যে ও বই পড়তে পারছে না, পেশেন্ট দেখতে পাচ্ছে না, কোথায় ঘুরে বেড়াচ্ছে। খুব হাসি খুশি ছিল আমার মেয়ে, ভীষণ কাজ করতে ভালোবাসতো। যে হসপিটাল থেকে এসেছে, আমি একটু মাথা আঁচড়িয়ে একটা ভালো শাড়ি পরে থাকলেই ও খুশি হয়ে যেত। মা মাথা আঁচড়িয়েছো, বা আজকে ভালো লাগছে, যা করেছিল সব শেষ হয়ে গেছে। সব পেয়ে যেত সেটা। বলতাম ওকে, তুই আরজি করলে খুব ভালো হবে, আমাদের সামনে দিয়ে বাদ যায়, ওখানে একটা বাসেই তুই চলে যেতে পারবি, সেখানেই যে আমার মেয়েটা শেষ হয়ে যাবে, আমি বুঝতে পারিনি। তারপরে বাড়িতেও বললো, মা বাড়িতে তাহলে বড় করে দুর্গাপুজো করবো। আমি বললাম, না রে, দুর্গাপুজো অনেক ঝামেলা, কোনো ঝামেলা নেই, তুমি ভোগ রান্না করবে, আমি ঠাকুরের দিকটা সব সামলাবো। সেদিক সুন্দর, এত সুন্দর করে পুজো, মানে ঠাকুর মশাই এসে ওকে না হলে হবেই না, এত সুন্দর করে ও গোছাতো। দুর্গা হ্যাঁ, তোমরা শুনে এইটুকু তো বুঝতে পেরেছো যে ওর মা বাবা সত্যি ভেঙে পড়েছে। আর কি বলবো, কিছু বলারও নেই। এই ভিডিওটা আমি কোনো ভিউজের আশায় কিন্তু ভিডিওটা দিইনি। আমি ভিডিওটা শুধু করেছি, যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখো, আর যারা এখনও দেখেনি তাদের দেখার সুযোগ করে দাও, তার জন্যে শুধু ভিডিওটা করা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবেন। আর সবাই একসঙ্গে বলো, উই অন জার্সি, আমরা তিলে তোমার বিচার চাই।